গৃহযুদ্ধে নিজের সর্বশেষ প্রতিদ্বন্দ্বী পম্পিকে ইজিপ্টের যুদ্ধক্ষেত্রে পরাজিত করে সম্পূর্ণ রোমান সাম্রাজ্যের নিরঙ্কুশ অধীশ্বর হলেন জুলিয়াস সিজার। অন্যদিকে ইজিপ্টের যুগ্ম শাসনকর্তা টলেমি 13কে পরাজিত ও হত্যা করে এবং পার্থিয়ানদের হাত থেকে ইজিপ্টের সীমানা রক্ষা করে মিশরের সম্রাজ্ঞী পদে অধিষ্ঠিত করলেন ক্লিওপেট্রাকে। এমন সময় একদিন জুলিয়াসের আলেকজান্দ্রিয়ার বাসভবনে এসে পৌঁছল কার্পেটে মোড়া এক অদ্ভুত বধূকণ, যার উন্মোচনে প্রস্ফুটিত হল 21 বছর বয়সী অপূর্ব সুন্দর এক রমণী, স্বয়ং ক্লিওপেট্রা। ক্লিওপেট্রার উচ্ছল যৌবন, তার বিশাল ধনদৌলত, নাকি তার বুদ্ধিমত্তা, কোনটা জুলিয়াসকে বেশি আকৃষ্ট করেছিল? দীর্ঘ প্রায় 2 মাস ক্লিওপেট্রার সাথে নীল নদের উপর নৌকা বিহারে কাটিয়ে রোমে ফিরে এলেন জুলিয়াস। কিন্তু তারপর কে সম্রাট হলো আর কে রাজা তাতে তোমাদের কিছু যায় আসবে না। তোমরা যা আছো তাই থাকবে। বরং একজন হত্যাকারীর নামে জয়ধ্বনি দিয়ে যে পাপ তোমরা করেছো, তার জন্য দেবতার কাছে করুণা ভিক্ষে করতে যাও, নয়তো দেবতার রোষে ধ্বংস হয়ে যাবে রোম, ধ্বংস হয়ে যাবে রোম। আমার প্রিয় রোমবাসী, আপনারা সকলেই জানেন দেশের শত্রুদের একে একে পরাজিত করে মহামান্য সিজার আজ নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। রোম আজ প্রকৃত অর্থেই শত্রুমুক্ত। আমি চাই আপনারা তাকে যথাযথ সম্মানে সম্মানিত করুন। রাজা বা সম্রাট হওয়া আমার উদ্দেশ্য নয়। রোমের প্রহরী হয়ে আপনাদের দুঃখ দূর করে সুখ ফিরিয়ে দেওয়া এবং রোমের বিকাশ করাটাই আমার একমাত্র কর্তব্য। কিন্তু মহামান্য সিজার, আমার মনে হয় এই মুহূর্তে জনতার সিদ্ধান্তকে সম্মান জানানোটাই আপনার উচিত হবে। তোমার পূর্বপুরুষ তার দেশপ্রেম আর বীরত্বের জন্য আদরণীয় ছিলেন। দেশের সম্মান রক্ষার্থে তারা শয়তানের সাথে লড়তেও রাজি হয়েছিলেন। আর আজ কিনা রাজা হতে চলে যায় সিজারের মতো একটা লোক, আর ব্রুটাস বিষয়ে ব্রুটাস হয়ে গেছে। তুমি আমাকে উত্তেজিত করে তুলো না। মনে রেখো, এই ব্রুটাস এখন অট্টালিকায় থাকার চাইতে ওই গর্দগ্রামে গিয়ে থাকাই বেশি পছন্দ করে। এই তো আমি তোমার চোখে আগুনের ফুলকি দেখতে পাচ্ছি ব্রুটাস, আগুনের ফুলকি দেখতে পাচ্ছি। এবার আমি কিছুটা আন্দাজ করতে পারছি তুমি আমাকে দিয়ে ঠিক কি করাতে চাও। মহামান্য সিজার, আপনি কি তাহলে ওদের ভয়ে I am Julius Caesar and will always be Caesar. আচ্ছা কাসকার, কাল সিজার ক্যাপিটালে আসছেন? হ্যাঁ আসছেন। আমি নিজে কানে শুনেছি তিনি অ্যান্টনিকে খবর দিতে বলেছেন। তো বেশ, চলো আর দেরি না করে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণে
তুমি একজন সম্মানীয় বুদ্ধিজীবী, নিজের বুদ্ধির উপর আস্থা রাখো। সিজার তোমাকে খুব ভালোবাসে, তার উইলেও তোমার নাম আছে। বললাম তো আমার কিছু হয়, সামান্য শরীর খারাপ মাত্র। তুমি অযথাই চিন্তা করছো। ওই ক্যাসিয়াস লোকটাকে কিন্তু আমার একদম পছন্দ হচ্ছে না। যবে থেকে তুমি ওর সাথে মেলামেশা শুরু করেছো, তবে থেকেই তুমি আমার সাথে এমন আচরণ করছো। তোমার মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন দেখতে পাচ্ছি আমি। আচ্ছা বুটাস, তুমি কি ওই ক্যাসিয়াস লোকটার সাথে হাত মিলিয়ে সিজারের বিরুদ্ধে কোনো? না না বুটাস, আমি কিন্তু তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি কিন্তু ওই ক্যাসিয়াস লোকটার হাতে পা দিও না। এভাবে নিজের সর্বনাশ ডেকে এনো না। ক্লিওপেট্রাকে চ্যালেঞ্জ করো না সিজার। সাম্রাজ্য কিভাবে দখল করতে হয় তা ক্লিওপেট্রা ছোট থেকে শিখেছে। যা খুব সহজে পাওয়া যায় তা ক্লিওপেট্রার জন্য রাখা। ক্লিওপেট্রা will be the only empress of Egypt. আচ্ছা সিজার, সেই পম্পির হত্যাটা? হ্যাঁ, আমি হত্যা করিনি বম্বেকে। আমি বম্বেকে হত্যা করিনি। আমি বম্বেকে হত্যা করিনি। আমি হত্যা করিনি বম্বেকে। You coward! Shut up! You Egyptian bitch! ক্লিওপেট্রা কারো দিন রাখে না সিজার। রক্তে ভেসে যাবে গোটা রোম সাম্রাজ্য। সিজারিয়ান কারো দাস হয়ে থাকবে না। কে আছিস? আমার সেনেটে যাওয়ার ব্যবস্থা কর। আমার মাথা কি সিজার, তুমি আজ কিছুতেই বাড়ি থেকে বেরোতে পারবে না। তা হয় না কালপুনিয়া, আমাকে বেরোতেই হবে। মনে রেখো, ভয় সিজারের চেহারা দেখে অদৃশ্য হয়ে যায়। ভয় তোমার না থাকতে পারে, কিন্তু আমার আছে। এভাবে তো ভেবে দেখিনি। শুনলে তো কালপুনিয়া, ব্যাপারটা দুঃস্বপ্ন নয়। একবার ভেবে দেখুন সিজার, সমস্ত সেনেটররা আপনার মাথায় রাজ মুকুট পরানোর সিদ্ধান্ত নিয়েছেন, আর আজ আপনি যদি স্ত্রীর স্বপ্নের ভয়ে বাড়িতে লুকিয়ে বসে থাকেন আর তারা যদি তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে, তা কখনোই হবে না ডিসিয়াস। শোনো কালপুনিয়া, তোমার ভয় যে নিতান্তই ভিত্তিহীন তাতে আমার কোনো সন্দেহ নেই। চলো ডিসিয়াস। আসুন সিজার। এই ব্যাপারে আমি ধ্রুবতারার মধ্যে অচঞ্চল। কিন্তু সিজার ভবিষ্যতের কথা। আমি আপনাদের কোনো কথা, এমনকি ব্রুটাসের কথা You
সিজার বেঁচে থাকলে সে হতো রাজা, আর আপনারা হতেন তার প্রজা, তার কৃতদাস। ফিরে আসতো রাজতন্ত্র। দেশের স্বাধীনতা রক্ষার জন্যই আমরা সিজারকে হত্যা করতে বাধ্য হয়েছি। এবার আপনারাই ঠিক করুন, আমরা ঠিক কাজ করেছি নাকি ভুল। যদি বলেন যে ভুল করেছি, তাহলে আমরা আত্মহত্যা করতেও প্রস্তুত। দেশের স্বাধীনতা রক্ষার জন্য সিজারকে হত্যা করে তোমরা ঠিক কাজই করেছো ব্রুটাস। ধন্যবাদ, ধন্যবাদ। এবারে অ্যান্টনি সিজারের বীরত্ব সম্পর্কে আপনাদের কিছু বলবে। সিজারের আত্মার শান্তি কামনায় আপনারা তা মন দিয়ে শুনুন। আমরা অ্যান্টনির কথা শুনতেই পারি, কিন্তু আপনার কোনো নিন্দা বা সমালোচনা আমরা শুনবো না। আমরা মনে করি আপনি যা করেছেন তা ঠিক। নিশ্চয় 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 মহামান্য ব্রুটাস একজন খাঁটি রোমান। কোনো অন্যায় কাজ তিনি করতেই পারেন না। ব্রুটাসের নিন্দা বা সমালোচনা নয়, আমি চাই সিজার সম্পর্কে দু একটি কথা আপনাদেরকে জানাতে। আপনারা সকলেই জানেন, লিউপারকাল উৎসবের দিন আমি নিজে সিজারের মাথায় রাজমুকুট পরাতে গেছিলাম, আর সিজার তা প্রত্যাখ্যান করেছে। এর থেকে কি প্রমাণ হয় যে সিজার রাজা হতে চাইতেন? এর থেকে কি প্রমাণ হয় যে তিনি উচ্চাভিলাষী ছিলেন? না। দেশের আইন কানুন আর মঙ্গলের জন্য সিজার যা করেছেন তা আপনারা সকলেই জানেন, কিন্তু কিন্তু তার উইল সম্পর্কে আমি চাই আপনাদের তার উইল সম্পর্কে দু একটি কথা জানান। আমরা জানতে চাই তার উইলের বক্তব্য। আপনি বলুন। নিশ্চয় নিশ্চয় বলবো, নিশ্চয় বলবো, নিশ্চয়। আপনারা জেনে খুশি হবেন যে সিজার তার ব্যক্তিগত বাগানটি সমগ্র রোমবাসীর জন্য উন্মুক্ত করে দিয়ে গেছেন। শুধু তাই নয়, প্রত্যেক রোমবাসীর জন্য তিনি দান করে গেছেন ৭৫ দ্রাখমা। শয়তানদের পুড়িয়ে মারবো, শয়তানদের পুড়িয়ে মারবো, শয়তানদের পুড়িয়ে মারবো। ফিরে এসেছে the only successor of Roman Empire, Octavian। একজন প্রকৃত বন্ধু তার বন্ধুর দোষ ত্রুটিগুলোকে ঢাকা দেওয়ার চেষ্টা করে, গুণগুলো নিয়ে আলোচনা করে ব্রুটাস। কিন্তু আমি তোমার দোষ ত্রুটিগুলোকে ভালোবাসি না, কেননা আমার পক্ষে তা সম্ভব নয়। ব্রুটাস, তুমি এই কথাটা বলার আগে আমার বুকে তরবারিটা বিধিয়ে দিলে ভালো করতে ব্রুটাস, বিধিয়ে দিলেই ভালো করতে। আমরা তো কেবল মনের আইনা ব্রুটাস, তোমার মনই তোমাকে তা করতে বলেছিল। সিজারের বুকে যখন ছুরিটা গেঁথে দিয়েছিলে, তখন কি তোমার একবারও মনে হয়েছিল যে ভুল করছি? সিজার 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 মৃত্যুর পরও তার আত্মা আমার পিছু ছাড়েনি। স্বপ্নে স্বপ্নে এসে বলে গেছে ফিলিপ্পিতে দেখা হবে। ফিলিপ্পির দিকে তাকিয়ে দেখো ব্রুটাস, তোমার সব বন্ধু আজ অ্যান্টনির হাতে পরাজিত। আইনের দোহাই দিয়ে অ্যান্টনি ৭০ জন সেনেটরকে হত্যা করেছে। তোমার বন্ধু লুসিয়াস নিজেকে ব্রুটাস পরিচয় দিয়েও তোমাকে বাঁচাতে ব্যর্থ। এরপর না না না, আমি ব্রুটাস, আমি কারো দাস হয়ে থাকতে পারবো না, কারো দাস হয়ে থাকতে পারবো না। তার চেয়ে সিজারের আত্মা শান্তি লাভ করেছে। ট্রায়াম্ভার্স অফ রোমের হাত ধরে প্রতিষ্ঠা হবে শান্তি ও গৌরব।
আমাকে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। এত সহজে হার মানবে না ক্লিওপেট্রা। রোমের শান্তি আমি কিছুতেই ফিরে আসতে দেব না, কিছুতেই না। রিভেঞ্জ! আমি পারছি না। তুমি আমাকে কষ্ট দিও না। আমি হেরে যাচ্ছি। আমি হেরে যাচ্ছি। আমি হেরে যাচ্ছি। তুই দাঁড়া আইরাস, তুই বরং একটু বাইরে গিয়ে অপেক্ষা কর। অ্যান্টন, তোমার এমন ভাবে রাগারাগি করাটা মোটেই শোভনীয় নয় প্রিয়তম। দূতের মুখে কোনো জরুরি সংবাদও তো থাকতে পারে। তুমি বরং এক কাজ করো প্রিয়তম, তুমি দূতকে ডেকে তার কথা শোনো। তা কি করে সম্ভব ক্লিওপেট্রা? এই মুহূর্তে টাইবার নদীর জলে গোটা রোম সাম্রাজ্য ভেসে গেলেও যে আমার পক্ষে তোমাকে ছেড়ে থাকা সম্ভব নয়। যে ফুলভিয়াকে এতদিন উপেক্ষা করে এসেছো, যাকে মনে করেছো নিজের প্রেমের পথের প্রধান বাধা, যাকে নিজের অযোগ্য মনে করে দূরে সরিয়ে রেখেছিলে, যার মৃত্যু সংবাদ শুনলে মনে আনন্দের মেঘ ঘটবে মনে করেছিলে, তার মৃত্যুতে আজ মনের ভেতর এত হাহাকার কেন অ্যান্টনি? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ওই ক্লিওপেট্রা একটা মায়াবিনী। ও তার রূপ যৌবনের মায়া জালে অষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল আমায়। আমার জীবনে নেমে এসেছে একের পর এক দুর্ভাগ্য। বেরিয়ে আসার একটাই উপায়, ওই মায়াবিনীর মায়া জাল কেটে বেরিয়ে আসা। ব্যক্তি স্বার্থের চেয়ে সার্বিক স্বার্থ অনেক বড় ক্যাসিয়াস। আমার দেশের মানুষের মঙ্গলের কথা চিন্তা করেই আমাকে সিদ্ধান্ত নিতে হবে। এখানকার অবস্থা আমি যা হয় সামলে নেব। তুমি আমার রোমে ফেরার ব্যবস্থা করো। বেশ, আমি তাই করছি। তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে ক্লিওপেট্রা। আইরাস, কিভাবে বলবো আমি বুঝতে পারছি না, কিন্তু বলতে আমাকে হবে। জানি গো জানি, তোমার পতিব্রতা স্ত্রী তোমাকে তলব করেছে। আর সেটা বলতে এসে তুমি কেমন দর দর করে ঘামছো। ওরে ওরে, কে কোথায় আছে? আমার প্রিয়তমকে একটু জল দে, বাতাস কর। দেখছিস না মুখটা কেমন শুকিয়ে গেছে? যাবো, নিশ্চয়ই যাবো। আমি তোমাকে আজকে বললাম, তোমার সাথে ফুলভিয়া যেন কোনোদিন বলতে না পারে যে সে ক্লিওপেট্রার জন্য তোমাকে হারিয়েছে। অ্যান্টনির স্বভাব চরিত্র যেমনই হোক না কেন, ওর মতো বীর যোদ্ধা এই মুহূর্তে আমাদের ভীষণ প্রয়োজন। কিন্তু সে নেই বলে তো আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না, কিছু একটা করতেই হবে। আসলে অ্যান্টনি থাকলে সে তার অভিজ্ঞতা দিয়ে সবকিছু সামলে নিতে পারে। কিন্তু কি আর করা যাবে? লেপিডাস, আপনি বরং যুদ্ধের জন্য সৈন্যদের প্রস্তুত হতে বলুন। যুদ্ধ জয় আমাদের সুনিশ্চিত মহামান্য পম্পিয়াস। কেননা আমরা যুদ্ধ জয় করব ধর্মের পথে। আমারও তাই ধারণা মেনিক্রেটিস।
যে অক্টাভিয়াস রোমের জনসাধারণের উপর শোষণ আর অত্যাচার চালাচ্ছে? আর অ্যান্টনি ও তো নেই, ক্লিওপেট্রার প্রেমে মুশগুল। এই তো এখন রোমান সাম্রাজ্যের অবস্থা। আমাদেরকে নিয়ে ভাববে সময় কই তাদের? আমরা হাসতে হাসতে বিনা বাধায় যুদ্ধ জয় করব। হাসতে হাসতে বিনা বাধায় যুদ্ধ জয় করব। ব্যাপারটা অত সহজ হলে আমি খুশি হতাম। এখন নিচে নেমে আসুন। ও, আমি উপরে? না মেনিক্রেটিস, আমি এখন নামবো না। নিচে নেমে আসুন। কেন? কিন্তু বাস্তবে অত সহজ হয়তো হবে না। কেন? এতে জটিলতার কি আছে শুনি? সেলভিয়াসের মুখে যা শুনলাম, কি শুনতে? তা যদি সত্যি হয়। বলো বলো, কি শুনেছো বলো? শুনলাম অক্টাভিয়াস ও লেপিটাস যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। কই, আমি তো আগে কিছু শুনিনি। আগে জানতে পারেননি, তাই এখন জানিয়ে দিলাম। তাই জন্যই তো বলছি, আত্মদৃষ্টির কোনো জায়গা নেই। মহামানব পম্পিয়াস! কে? মহামানব পম্পিয়াস! ও তুমি? তা বলো, কি খবর এনেছো আমার জন্য? এই মাত্র খবর পেলাম অ্যান্টনি আমার রুমে ফিরে এসেছে। না, এটা হতে পারে না। অ্যান্টনি তো একাই 100 অপ্রতিরোধ। ওদের সাথে হাত মেলালে সর্বনাশ হয়ে যাবে। এই পরাজয়ের গ্লানি আমাকে কুড়ে কুড়ে খাবে। আজ থেকে তাহলে আমার বোন অক্টাভিয়া আপনার হলো একদিন। এবার থেকে তাহলে আমরা মিলিত শক্তিতে শক্তিধর হলাম। আচ্ছা আরাস, অ্যান্টনি কি আমার সুখে মুহ্যমান নাকি বেশ ফুর্তিতেই আছেন রে? অ্যালেক্সাস তো বললো সে আনন্দ বা বিরহ কোনটাই দেখতে পাই। হ্যাঁ, দেখতে পাইনি। চার্মিং, এটা ঠিক। এটাই অ্যান্টনি বিমর্ষ হয়ে পড়লে ওর পারিষদরাও বিমর্ষ হয়ে পড়বে। আবার বেশি আনন্দিত হলে রোমবাসী ভাববে যে ক্লিওপেট্রার কাছে অ্যান্টনির মন পড়ে আছে। তাই হবে হয়তো। আমার অ্যান্টনি, তোরা আমার বিশ্রামের ব্যবস্থা কর। আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমি মহান বীর অ্যান্টনির বাহুবন্ধন হব। সবকিছুই কেমন স্বপ্নের মতো থেকে গেল। আসলে কি জানো অক্টাভিয়া, এতদিন আমি এক অদৃশ্য মায়াজালে আবদ্ধ ছিলাম। তোমাকে পেয়ে আবার নতুন করে মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছি। লোকমুখে আমি সে সবই শুনেছি অ্যান্টনি। থাক না এখন ওসব কথা। আসলে লোকে আমাকে যতটা খারাপ বলে, আমি ততটা খারাপ মানুষ নই অক্টাভিয়া। আমি কথা দিচ্ছি, একান্ত জরুরি দরকার ছাড়া আমার এ বাহুবন্ধন কোনোদিন শিথিল। আমিও কথা দিচ্ছি, ঈশ্বরের কাছে সর্বদা তোমার মঙ্গল কামনা করব।
আমার অতীতের দিনগুলো বড্ড ঝামেলার মধ্যে দিয়ে গেছে অক্টাভিয়া। এবার একটু শান্তি চাই, শান্তি। এখন থেকে আমি চেষ্টা করব তোমাকে সব ঝামেলা থেকে মুক্ত রাখা, শান্তি দেবো তোমাকে। সবাই জানে এক সময় আমার পিতা পম্পি ছিলেন এই রোম সাম্রাজ্যের সর্বেসর্বা, কিন্তু আপনার দত্তক পিতা জুলিয়াস সিজার তাকে অন্যায়ভাবে হত্যা করেছিলেন। আর আজ আমি যদি তার পুত্র হয়ে এই অন্যায়ের প্রতিশোধ নিতে চাই, তাহলে কি খুব ভুল করবো অ্যান্টনি? পম্পিয়াস, এখন এইসব কথা বলে যদি আপনি মনে করেন যে আমাদেরকে ভয় দেখাবেন, তাহলে বড্ড ভুল করছেন। স্থলযুদ্ধে আমাদের যে কি ক্ষমতা সেটা আপনারা সকলেই জানেন, আর জলযুদ্ধে আমাদের ক্ষমতা না হয় আমরা কার্যক্ষেত্রেই দেখিয়ে দেব। মেনিক্রেটিস, অ্যান্টনি, এইসব বাজে বাজে কথা বলে আলোচনার পরিবেশ নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তার চেয়ে পম্পিয়াস আপনি বলুন, চিঠির শর্তগুলির মধ্যে কতটুকু আপনার কাছে প্রয়োজন? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন অ্যান্টনি, আপনার স্ত্রী এবং ভাই যখন ওই অক্টাভিয়াসের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল, আপনার মা তখন পালিয়ে সিসিলিতে আশ্রয় নেয়। আর সেই সময় আমি আপনার মাকে সম্মানীয় অতিথির মর্যাদায় রেখেছিলাম, তার যত্নেরও কোনো ত্রুটি হতে পারে। আর আজ আপনি আমার সাথে এই দুর্ব্যবহার করছেন। সেসব কথা আমি অনেক পরে জানতে পেরেছি পম্পিয়াস। আমার মাকে সম্মানীয় অতিথি করে আপনার প্রাসাদে রাখার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। ব্যাস, তাহলে তুমি এটাই গেল। অকারণ যুদ্ধ না করে আজ থেকে আমরা পরস্পরের বন্ধুত্ব স্বীকার করলাম। আপনি কি আজ রাতে এই গোটা পৃথিবীর মালিক হতে চান? নেশার ঘোরে কি যাতা বকছো? বিশ্বাস করুন, আমি নেশার ঘরে এসব বলছি না। না, এখন গোটা পৃথিবীর মালিক কে? কে? ওই তিনজন, ওই যে অ্যান্টনি, অক্টাভিয়াস, আর একটা কই, এই যে লেপিটাস। আপনি শুধু আদেশ করুন, আমি জাহাজের দড়িটা কেটে দিচ্ছি, তারপরে এক এক করে ওদের গলাগুলো কেটে ওই সমুদ্রের জলে ভাসিয়ে দেবো। তাহলে আপনি হবেন এই গোটা পৃথিবীর মালিক। এখন আপনি বলুন, আপনি তাতে রাজি আছেন কিনা? না, তোমার মাথায় আগেই যখন বুদ্ধিটা এসেছিল তখনই তো করতে পারে। এখন ওসব করলে সেটা হবে শয়তান। আর ওর মধ্যে আর কি যেন বললে না, পৃথিবীর মালিকানা। সে দেখো 3 ভাগের মধ্যে 1 ভাগের কি অবস্থা। এই পুরো বুঝলে তো মেনিক্রেটিস, নিজের পায়ে ঠিক করে দাঁড়াতেও পারছে। বুঝেছি, তোর সময় ঘনিয়ে এসেছে। আমি আর পারছি না, আমি আর। নীল নদের জলে ভেসে যাক সবকিছু, ধ্বংস হয়ে যাক। ভয়ঙ্কর বিভৎসতা যেন আমাকে গিলে খেতে চাইছে। প্রলয় নেমে আসুক পৃথিবীর বুকে। তুমি তো শান্ত হও, অক্টাভিয়াকে দেখেছিস তুই? মুখের গড়ন কেমন? গোল না লম্বা? ওই যতদূর মনে পড়ছে গোলই দেখেছিলাম। গোল? মানে চুলগুলো কাপড়ের সাথে খুব বেশি ঝুঁকেছিল, তার কাপড়টা কাপড়ে গিয়েছিল। লম্বা হতে পারে, লম্বা হতে গোল মুখে মেয়েরা না সাধারণত বোকা হয়। অক্টাভিয়ার চুল কেমন? লম্বা না ছোট? বেশ লম্বা, তাই না? আর চুলের রং সাধারণ। তুমি এক্ষুনি রোমে তোমার দাদার কাছে ফিরে যাওয়ার ব্যবস্থা করো। আমাকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে, আর এই সময় একসাথে থাকলে আমাদের মধ্যে তিক্ত
ব্যস্ততা বাড়বে বই কমবে না। এটা তুমি বলতে পারলে অ্যান্টনি? তুমি এটা বলতে পারলে? ঈশ্বর, ঈশ্বর, এই যোদ্ধাদের মন থেকে কি যুদ্ধভাব দূর করে দিতে পারো না প্রভু? পারো না? হাজার কান্নাকাটি করলেও আর আমার মন ভিজবে না অক্টাভিয়া। আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটাই বহাল থাকবে। আমি এর শেষ দেখে ছাড়বো। ওই অ্যান্টনিকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। বিশ্বাস কর, আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। মিশরীয় নৌবাহিনীতে এখনো 70টি জাহাজ আছে, ক্যাফিয়ার যার সবকটি মহামান্য অ্যান্টনির হয়ে লড়াই করবে। আর তাদের নেতৃত্ব দেবে স্বয়ং ক্লিওপেট্রা। আপনি যুদ্ধক্ষেত্রে উপস্থিত থাকলে বিপদের সম্ভাবনা বাড়বে বই কমবে না। শুনে রাখুন ক্যাফিয়াস, যুদ্ধের সময় সবকটি জাহাজ আমার জাহাজকে ঘিরে থাকবে, সুতরাং বিপদের কোনো সম্ভাবনাই নেই। তবে চলো প্রিয়তমা, আমরা হাতে হাত রেখে জলে ভাসি। যুদ্ধের সময় তুমি সব সময় আমার পাশে পাশে থেকে আমাকে প্রেরণা যোগাবে। জাহাজ ঘোরাও, আমি দূর থেকে কি ঘটে না, জাহাজ ঘোরাও। আহত হয়েছে। তার সবকিছু দেখার এই মুহূর্তে আপনার রাগে থেকে সিংহের মতো ঝাঁপিয়ে পড়লো রোমান সৈন্যবাহিনী আর হেরে গেলেন। অ্যান্টনিকে হত্যা করুন, নয়তো নির্বাসন দণ্ড দিয়ে ইজিপ্টের বাইরে পাঠিয়ে দিন। ভুলে গেছো থাইরিয়াস, তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? কিন্তু তার বদলে আমি কি পাবো থাইরিয়াস? ওই অ্যান্টনিকে পরিত্যাগ করে অক্টাভিয়াসকে যদি আপনি সমগ্র পৃথিবীর সম্রাট বলে মেনে নেন, তাহলে ওই আকাশের চাঁদ ছাড়া সবকিছুই আপনার পায়ের নিচে এনে দিতে রাজি আছেন অক্টাভিয়াস। আপাতত আপনার মাধ্যমে আমি তাকে আমার 100 কোটি চুম্বন প্রেরণ করলাম। তাকে বলবেন খুব শীঘ্রই আমাদের সাক্ষাৎ হবে। আর মার চার্মিয়ান, যতক্ষণ নাই হারামজাদাটা মরে ততক্ষণ মারতে থাক। আমাকে ক্ষমা করে বুঝুন, আমি অক্টাভিয়াসের দুধ মাত্র। ক্ষমা চাইছিস তবে যা যা গিয়ে তোর মনিরকে বলে দে যে আমি মারতে মারতে তোর পিঠের ছাল চামড়া তুলে দিয়েছি। পারে যেন করে নেয়। যা। অ্যান্টনি, এটা কি করলে তুমি? থাইরিয়াস তো শুধুমাত্র একজন আজ্ঞাবহ, তাকে এমন ভাবে মারধর করার কোনো প্রয়োজন ছিল না। ও, তুমি তাহলে ভয় পেয়ে গেলে ক্লিওপেট্রা? তাহলে এক কাজ করো, ওই অক্টাভিয়াস যা বলে পাঠিয়েছে তাই করো। আমার গলাটা কেটে পাঠিয়ে দাও। অ্যান্টনি, তুমি যা করলে তার জন্য ইজিপ্টের সাথে রোমের যুদ্ধটা অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ালো। ঠাট্টা করার সময় নয় অ্যান্টনি, ঠাট্টা করার ঠাট্টা? আমি
করছো ঠাট্টা? ক্লিওপেট্রা, সিজারের মৃত্যুর পর আমি তোকে ইজিপ্টের সম্রাজ্ঞী বানিয়েছিলাম। তোর দেশের মানুষের কাছে আমি তোকে ঈশ্বর রূপে প্রতিষ্ঠা করেছিলাম। ওই পম্পি আর সিজারের উচ্ছিষ্ট তুই মনে রাখিস। ওই সোহাগের অক্টাভিয়াসকে আমি এমন শাস্তি দেব যে সারাটা জীবন ভুলে না যাবে। ওরা যায়নি মার্কাস অ্যান্টোনিয়াস। অ্যান্টনি! ক্লিওপেট্রা! ক্লিওপেট্রা! দেখ দেখি যুদ্ধে হেরে বুঝি সত্যি পাগল হয়ে গেল রে লোকটা। তুমি কিছুদিন গা ঢাকা দিয়ে দাও। গা ঢাকা? হ্যাঁ, আর আমরা গিয়ে অ্যান্টনিকে বলবো তুমি আত্মহত্যা করেছো। আত্মহত্যা? আমার সারাটা জীবনের যোদ্ধা গৌরবকে আমি দণ্ডযুদ্ধে আহ্বান জানাবো। অক্টাভিয়াস অ্যান্টনি বয়সে প্রবীণ হতে পারে, কিন্তু মনে রাখিস তার তরবারি এখনো অনেক নবীনের চেয়ে বেশি ধারা। ক্লিওপেট্রা, তুমি ওই অক্টাভিয়াসের কাছেই চলে যাও ক্লিওপেট্রা, তাহলেই বজায় থাকবে তোমার সম্মান আর নিরাপত্তা। অ্যান্টনি, আমাকে এক গ্লাস মদ এনে দেবে ক্লিওপেট্রা? মদ দেব অ্যান্টনি, সব দেব তোমার, সব দেব। সম্মান এবং নিরাপত্তা দুটো কোনো দিন একসাথে পাওয়া যায় না অ্যান্টনি, কোনো দিন একসাথে পাওয়া যায় না। অ্যান্টনি, বসো অ্যান্টনি। সেই প্রথম যেদিন তুমি আমাকে এবং আমার পিতাকে রোম থেকে ইজিপ্টে ফিরিয়ে দিতে এসেছিলে, আমি সেদিন থেকে তোমাকে সম্বল বানিয়েছিলাম অ্যান্টনি, সিঁড়ি বানিয়েছিলাম তোমাকে। কিন্তু আজ আর ক্লিওপেট্রাকে তোমার প্রয়োজন পড়বে না। ক্লিওপেট্রারও অ্যান্টনির আর প্রয়োজন নেই। মনে রেখো সেই গৌরবময় দিনগুলোর কথা, যখন এই মার্কাস অ্যান্টোনিয়াস ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বীর। রোমান সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য, রোমান অক্টাভিয়াস! Cristo, Domino.